চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2025 অধ্যায় 8 সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ পৃষ্ঠা 39 এবং পৃষ্ঠা 41 এর সমাধান এবং পৃষ্ঠা 43 এর সমাধান। এই একটি ভিডিওতে দেখাবো এতগুলো সমাধান, পুরো 8 অধ্যায়ের সমাধান এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে কি 39 পৃষ্ঠায় প্রথমে আছে ক নম্বরে এসো বলি। তোমার এলাকায় কি কি সামাজিক সম্পদ আছে তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। তোমার এলাকায় কোন কোন বিদ্যালয় আছে, আশেপাশে কি কোনো হাসপাতাল আছে, কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, কোনো পার্ক ও খেলার মাঠ আছে কি, এছাড়া আর কি কি সামাজিক সম্পদ আছে। তাহলে আমরা দেখি এগুলোর উত্তর। এই যে প্রশ্ন, এই যে প্রশ্নগুলো পড়লাম সেগুলাই তো মেন, এই যে উত্তর। তো এই 1 নম্বরের উত্তর এই যে আমার এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি সামাজিক বিদ্যালয় আছে। তো 2 নম্বর উত্তর এই যে আশেপাশে কি কোন হাসপাতাল আছে। উত্তর আমার এলাকার পাশেই কমিউনিটি হাসপাতাল রয়েছে, সেখানে ডাক্তার রোগীদের চিকিৎসা দেন ও নার্স সেবা যত্ন করেন। 3 নম্বরে কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান আছে। এই যে আমার এলাকায় মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা এবং খ্রিস্টানদের জন্য গির্জা আছে। তারপরে কোনো পার্ক ও খেলার মাঠ আছে কি। উত্তর আমার এলাকায় একটি পার্ক ও খেলার মাঠ রয়েছে, সেখানে শিশুরা খেলাধুলা সহ বিভিন্ন বিনোদনে অংশগ্রহণ করতে পারে। এছাড়াও আমার এলাকায় পাঠাগার, রাস্তা, সেতু, ক্লাব, জাদুঘর ইত্যাদি সামাজিক সম্পদ রয়েছে। তারপরে এছাড়া আর কি কি সামাজিক সম্পদ আছে। এই যে উত্তর, এই যে উত্তর আমার এলাকায় বিভিন্ন সামাজিক সম্পদের নাম বিদ্যালয়, মসজিদ, খেলার মাঠ, হাসপাতাল। এই যে আমার আঁকা ছবিগুলোর মধ্যে হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ। এটি নানাভাবে স্থানীয় মানুষকে সাহায্য করে, যেমন এলাকায় কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে ডাক্তারের চিকিৎসা এবং নার্সের সেবার মাধ্যমে রোগীরা অসুস্থ হয়ে ওঠেন। হাসপাতালের মাধ্যমে সকল প্রকার স্বাস্থ্য সংক্রান্ত সেবা ও পরামর্শ পাওয়া যায়। বিভিন্ন রোগের টিকা হাসপাতাল থেকে দেওয়া হয়। তো এই ছিল আমাদের ক নম্বরের সমাধান। এখন খ নম্বরে আছে এসো লিখি বিভিন্ন ধরনের সামাজিক সম্পদ তোমার এলাকায় কি সুবিধা দিচ্ছে তা লেখো, কাজটি জোড়াই করো। সামাজিক সম্পদ বিভিন্ন সুবিধা। তো আমরা উত্তরটি দেখি। এই যে খ নম্বরে নিচের সামাজিক সম্পদগুলো আমার এলাকায় যে ধরনের সুবিধা দিচ্ছে তা হচ্ছে সামাজিক সম্পদ। এ বিদ্যালয়, শিক্ষা লাভের সুযোগ, পড়াশোনা শেখার ফলে উন্নত জীবন যাপনের সুযোগ। হাসপাতাল, চিকিৎসা সুবিধা। ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সুযোগ। খেলার মাঠ, খেলাধুলা করার সুযোগ। তো এই ছিল হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান। এখন আছে গ নম্বরে তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সম্পদের ছবি আঁকো এবং সেগুলোর নাম লেখো। তোমার আঁকা ছবিগুলো। তো আমরা গ নম্বরের উত্তর দেখব। এই যে গ নম্বরের উত্তর, আমি ভুল করে এই ক নম্বরের এটা দিয়েছি, তো এটাও হয়, এটার উত্তরও এই সেমও হয়। তোমরা দিলেও পারো আবার না দিলেও সম্ভব হয়, সমস্যা নাই। কিন্তু এই হচ্ছে আমাদের এই যে গ নম্বরের উত্তর। এই যে আমার এলাকায় বিভিন্ন সামাজিক সম্পদের ছবি, তোমার এলাকায় ছবি আঁকো। তো এই হচ্ছে আমাদের উত্তর গ নম্বরের। এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা আমি পড়ে শুনেছি এটার উত্তরও সেম। আবার এখানে যে এটা বলেছে এছাড়া আর কী কী সামাজিক সম্পদ আছে, তো আমরা এগুলো লিখতে পারি যে বিদ্যালয়, মসজিদ, খেলার মাঠ, হাসপাতাল, এগুলোই সেম এটাই। তো দিলেও হয়, না দিলেও হয়, যদি দিতে চাও দিবা, না দিলে প্রবলেম নাই। তো এই ছিল আমাদের গ নম্বরের উত্তর। এবং ঘতে আছে যাচাই করি আমাদের সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা উচিত কারণ। তো ঘ নম্বর উত্তর এই যে আমাদের সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা উচিত কারণ সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। তো এই ছিল আমাদের সর্বশেষ 39 পৃষ্ঠার সমাধান। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 41। তো 41 পৃষ্ঠার সমাধান করব। এখানে আছে ক নম্বরে এসো বলি। সরকার আমাদের কী ধরনের সুবিধা দিয়ে থাকে তা শ্রেণীতে শিক্ষকের সাথে আলোচনা করো। তো 5টি পয়েন্ট আছে, আমরা সেই উত্তরগুলো এখন দেখব। এই যে তোমার বাড়ির কাছে সবচেয়ে বড় সড়ক কোনটি।
উত্তর, প্রথমে বলেছে সরকার আমাদের কি ধরনের সুবিধা দিয়ে থাকেন তা শ্রেণী শিক্ষকের সহায়তা আলোচনা করে। যে সরকার আমাদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকেন, যেমন চলাচলের জন্য পাকা রাস্তা, রেলপথ, নদীর ওপর সেতু, বাসাবাড়ি, কলকারখানার জন্য বিদ্যুৎ, রান্নার জন্য বিভিন্ন এলাকার গ্যাস এবং জ্বালানি তেলের ব্যবস্থা। তবে 2 নম্বরে আছে তোমার বাড়ির কাছে সবচেয়ে বড় সড়ক কোনটি? উত্তর, আমার বাড়ির কাছে সবচেয়ে বড় সড়কটি হলো কেডি ঘোষ সড়ক। 2 নম্বরে আছে তোমার বাড়ির সবচেয়ে কাছে রেল স্টেশন কোনটি? আমার বাড়ির কাছে রেল স্টেশন হলো খুলনা রেল স্টেশন। তারপর আসছে তোমার বাড়ির কাছে বড় সেতু কোনটি? উত্তর, আমার বাড়ির কাছে বড় সেতু হলো রূপসা সেতু। তারপর আসছে বাস ও রেলের সাথে কোনো পেশার জড়িত? এই যে বাসের সাথে চালক, হেল্পার, সুপারভাইজার প্রভৃতি পেশা জড়িত। আর রেলের সাথে রেল চালক, সহযোগী চালক, স্টেশন মাস্টার, টিকিট কাটা, চেকার ও নিরাপত্তা প্রহরী জড়িত। তারপর আছে সর্বশেষ, তোমার কি সড়ক, রেলপথ, সেতু মেরামত বা তৈরি করতে দেখেছো? হ্যাঁ, আমি আমার এলাকায় সড়ক তৈরি করতে দেখেছি। ইট, পিচ, পাথর, বালু ইত্যাদি উপকরণ দিয়ে শ্রমিক ও প্রকৌশলীরা তা তৈরি করেছিল। তো এই ছিল আমাদের ক নম্বরের উত্তর। দেখে নেব খ নম্বর সমাধান। তো খ নম্বরে আছে এসো লিখি, নিচে ছকে দেওয়া প্রত্যেক ধরনের পরিবহন ব্যবস্থার সাথে সম্পর্কিত কাজগুলো লেখো। তোমরা উত্তরগুলো দেখে নেব। এ হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। প্রত্যেক ধরনের পরিবহন ব্যবস্থার সাথে সম্পর্কিত কাজগুলো, বিভিন্ন ধরনের কাজ: সড়ক মেরামত ও বড় করা, উন্নত যানবাহনের ব্যবস্থা করা, বাসের টিকিট বিক্রি ইত্যাদি। রেল, টিকিট বিক্রি, মালামাল আনা নেওয়া, রেলপথ মেরামত করা ইত্যাদি। জলপথ, যাতায়াত ও মালামাল পরিবহন, জলপথে নাবতা রক্ষা করা, ঘাট ও টার্মিনাল নির্মাণ ইত্যাদি। আকাশপথ, উড়োজাহাজের টিকিট বিক্রি করা, সুস্থভাবে মালামাল পরিবহন, রানওয়ে সংস্কার করা ইত্যাদি। তো এই ছিল আমাদের খ নম্বরের উত্তর। এখন চলে যাব গ নম্বরে। আরও কিছু করি। উপরের দেওয়া যে কোনো ধরনের পরিবহন ব্যবহার করে একটি ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। তো আমরা এই হচ্ছে গ নম্বরের সমাধান, ভ্রমণের অভিজ্ঞতা। উত্তর, গত শরতে স্কুলের পূজার ছুটিতে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। দাদাবাড়ির পাশে নদীটি তখন ছিল বেশ শান্ত, তেমন স্রোত না থাকায় ছোট চাচার সাথে নৌকা ভ্রমণে যাওয়ার বিষয়ে বাবা মাকে রাজি করলাম। আমাদের সাথে চাচাতো ভাই মুহিনও ছিল। বিকেলবেলা আমরা নৌকায় উঠি। উদ্দেশ্য ছিল পাশের গ্রামে ফুপুর বাড়ি বেড়াতে গিয়ে রাতের মধ্যেই ফিরে আসা। এতে নদীতে সূর্যাস্ত যেমন দেখা যাবে, তেমনি রাতের বেলা নৌকায় বসে চাঁদের আলো উপভোগ করা যাবে। যথারীতি আমাদের পরিকল্পনা অনুযায়ী যাত্রা শুরু হলো। ভ্রমণ বেশ উপভোগ্য হলো। বেড়ানোর শেষে ঠিক সময়ে আমরা নিরাপদে বাড়িতে ফিরে এলাম। নৌকা ভ্রমণ যে এত আনন্দের হতে পারে তা আমি আগে জানতাম না। তো এই হচ্ছে আমাদের গ নম্বরের সমাধান। এখন আছে ঘ নম্বরের সমাধান। ঘ নম্বর আছে রাষ্ট্রীয় সম্পদের সাথে বিভিন্ন পেশার মিল করো। তো সড়কের সাথে যাবে চালক। দাঁড়াও আমি লিখে দিই, 1, 2, 3। তো সড়কের সাথে যাবে চালক, বিমানের সাথে যাবে পাইলট এবং সেতুর সাথে যাবে প্রকৌশলী। তো এই ছিল আমাদের 41 পৃষ্ঠার সমাধান। চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো এটি হচ্ছে আমাদের পরবর্তী 43 পৃষ্ঠার সমাধান। তো 43 পৃষ্ঠাতে আছে ক নম্বর আছে এসো বলি, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই? তো এগুলো প্রশ্নের উত্তর আমরা সরাসরি উত্তর থেকে দেখে নিব। এই যে আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই? উত্তর, প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা প্রাকৃতিক সম্পদ পাই। তারপরে 2 আছে এই মাঠে দেওয়া সম্পদগুলো
কেন রাষ্ট্রীয় সম্পদ বলা হয়? উত্তরে পাঠে দেওয়া সম্পদগুলো হচ্ছে পানি, বন, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ। এগুলোর উৎস প্রাকৃতিক হলেও মালিক হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র এই সম্পদগুলো সংরক্ষণ করে, এ কারণে এসব সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। এখন 2 আসছে, বিভিন্ন কাজ করতে এগুলো কিভাবে আমরা সাহায্য করব? 3 নম্বর উত্তর, প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনকে অনেক সহজ করে, যেমন পান, রান্না, চাষাবাদ, যাতায়াত ও শিল্প কারখানার কাজে পানির প্রয়োজন হয়। আবার ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ পাই বন থেকে। বিদ্যুৎ উৎপাদন, রান্না এবং পরিবহন কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। অন্যদিকে আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার ও টেলিভিশন চালাতে বিদ্যুৎ ব্যবহার করি। তো এখন আছে আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি? উত্তর, আমরা নানাভাবে প্রাকৃতিক সম্পদ সঠিক ব্যবহার করতে পারি, যেমন বিনা প্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে না রাখা, বৈদ্যুতিক পাখার সুইচ, টিভি ও কম্পিউটার ব্যবহার শেষে সুইচ বন্ধ রাখা, পানির ব্যবহার শেষ হলে পানির কলের মুখ বন্ধ করে রাখা। তো এখন আছে সর্বশেষ উত্তর, প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি হবে? উত্তর, প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে নানা ধরনের অসুবিধা দেখা দেবে, যেমন আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটবে। প্রাকৃতিক সম্পদ দ্বারা চালিত প্রতিষ্ঠানসমূহ বন্ধ হয়ে যাবে, ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়বে। দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। দেশের মানুষের চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক সম্পদ দেশের বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিনতে হবে, ফলে আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হব। তো এই ছিল আমাদের ক এর সমাধান। তারপর আছে খতে এসো লিখি নিচের ছকে প্রত্যেকটি প্রাকৃতিক সম্পদের বিভিন্ন ব্যবহার লেখো, কাজটি জোড়াই করো। তো উত্তরটি দেখি, এই হচ্ছে উত্তর, প্রাকৃতিক সম্পদ বিভিন্ন ব্যবহার। পানি এর বিভিন্ন ব্যবহার কি? কৃষকের চাষাবাদে, পানি কৃষকের চাষাবাদে। 2, পান করা, রান্না, কাপড় ধোয়া ইত্যাদি কাজে। যাতায়াত ক্ষেত্রে, শিল্প কারখানা ও বসবাসের কাজে। তারপর আছে বনের কাজ কি? পশু ও পাখির আবাসস্থল। 2, ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণে কাঠ সরবরাহ। 3, শিল্পের কাঁচামাল সরবরাহে। তারপর আছে প্রাকৃতিক গ্যাস, কী কাজে লাগে? এ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এদের বিভিন্ন ব্যবহার। 1, বিদ্যুৎ উৎপাদনে। 2, রান্না ও যান চলাচলে। 3, শিল্প কারখানায়। তারপর আছে বিদ্যুতের বিভিন্ন ব্যবহার, আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার ও টেলিভিশন চালাতে, শিল্প উৎপাদনে। তো এই ছিল আমাদের খ নম্বর সমাধান। গ নম্বরে আছে আরও কিছু করি। আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি? বাড়িতে কিভাবে পানি, জ্বালানি এবং বিদ্যুতের ব্যবহার কমানো যায় একটি তালিকা তৈরি করো। তো উত্তর দেখা যাক। এই যে উত্তর, আমরা প্রাকৃতিক সম্পদের যত্ন নিয়ে সুস্থ ব্যবহার ও সংরক্ষণের মাধ্যমে এগুলোর কোনো প্রকার ক্ষতি সাধন না করে সংরক্ষণ করতে পারি। বাড়িতে যেভাবে পানি, জ্বালানি এবং বিদ্যুতের ব্যবহার কমানো যায় তার একটি তালিকা নিচে দেওয়া হলো। পানি ব্যবহার কমানোর উপায়: 1, পানির অপচয় রোধ করা। 2, প্রয়োজনীয় কাজে পরিমাণ মতো পানি ব্যবহার করা। 3, অযথা কল খুলে না রাখা এবং নষ্ট কল দ্রুত ঠিক করা। 4, পরিবারের সব সদস্যকে পানির ব্যবহার সম্পর্কে সচেতন করা। 2 নম্বর, জ্বালানি ক্ষেত্রে বায়ু, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানো। 2, অযথা গ্যাসের চুলা জ্বালিয়ে না রাখা। 3, যানবাহন সমূহ অকারণে না চালানো। 4, মানুষকে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে জ্বালানি ব্যবহার সম্পর্কে সচেতন করা। তারপরে আছে প্রাকৃতিক সম্পদ। বিদ্যুৎ: 1, ঘরের কাজ শেষ হলে বাতি, পাখা, এসি সুইচ বন্ধ করে দেওয়া। 2, অযথা কম্পিউটার ও টেলিভিশন চালু না রাখা। 3, বাড়ির প্রতিটি ক্ষেত্রে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা। 4, গণমাধ্যমগুলোতে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের মানুষকে সচেতন করা। 5, বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানো। তো এই ছিল আমাদের
গ নাম্বারের সমাধান। এখন ঘ নাম্বার আছে, যাচাই করি। বাম পাশের প্রকৃতির সম্পদের সাথে এগুলোর ব্যবহার মিল করি। তো এখানে আমরা মিলকরণগুলো লিখে দিই, 1 2 3 4 5। তো আছে প্রাকৃতিক গ্যাস, মানে এই যে এনজিও চালিত যান। তারপরে আছে পানি, পানি হচ্ছে কাপড় পরিষ্কার করা। 2 বাতাস, বাতাস হচ্ছে পাল তোলা নৌকা। 3 তারপর আছে বিদ্যুৎ, বিদ্যুতের সাথে যাবে রেডিও, বেতার। তারপরে আছে বন, আসবাবপত্র তৈরি।